যদি আমার সীমাবদ্ধতার কারণে আমি বোঝাতে না পারি, সেই জন্য অবশ্যই আমি আমার জায়গা থেকে উক্ত আদেশের পর জনাব সার্জিস আলম পোলাতো নয় সে তো আগুনেরই গোলা, এই গানটা মমতাজ গেয়েছিলেন। আর তৎকালীন সময়ে একটা গোলা তৈরি হচ্ছিল, তবে আওয়ামী লীগের ঘরেই সেই গোলা তৈরি হচ্ছিল, যে দ্বারা আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বলছি 24শে জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম ব্লুটুথ বয় সার্জিস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আদালত অবমাননা করেছেন সার্জিস আলম, তাকে লিখিতভাবে এবং জনসম্মুখে ক্ষমা চাইতে বলা হয়েছে। অবশেষে সার্জিস আলম কি ক্ষমা চাইলেন? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। জনতার মেয়র জনাব ইশরাক সাহেব যাতে শপথ দিতে না পারে, তার জন্য সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী একটি রিট পিটিশন দায়ের করেন। এই রিট পিটিশনের শুনানির জন্য পিটিশনটি শুনানি অন্তে বিগত 22/5/2025 তারিখ খারিজ করে দেন মহামান্য হাইকোর্ট। উক্ত আদেশের পর জনাব সার্জিস আলম তাহার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন, যাতে তিনি লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? QCY Melovax Pro ANC on সব নয়েজ গন। তার এই বক্তব্যের প্রেক্ষিতে বিগত 24/5/2025 তারিখ সুপ্রিম কোর্টের অপর এক বিজ্ঞ আইনজীবী জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সার্জিস আলমকে একটি কন্টেম্প নোটিশ প্রেরণ করেন এবং সেই নোটিশে বলা হয় যে নোটিশ প্রাপ্তির 2 ঘন্টার মধ্যে সার্জিস আলমকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নিকট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্তভাবে লিখিত ক্ষমা প্রার্থনা করতে হবে এবং সংবাদ সম্মেলন করে জাতির উদ্দেশ্যে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। উনি এই সময় অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও অদ্য পর্যন্ত উনি কোনো পোস্ট ওনার ফেসবুক ভেরিফাইড আইডি থেকে ডিলিট করেন নাই এবং ক্ষমা প্রার্থনাও করেন নাই, যার প্রেক্ষিতে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন আজকে মহামান্য হাইকোর্ট বিভাগে একটি কন্টেম্প পিটিশন দায়ের করেন। এই পিটিশনটি আগামী সপ্তাহে আমরা কনভিনিয়েন্ট কোর্টে শুনানি করব। বিএনপি এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের কিন্তু একটা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের একটা সহযোগিতা করতে হবে। ইশরাক ভাই তার মেয়র হওয়ার দাবিতে যে একটা রাজপথে একটা আন্দোলনের মতো করলেন, এটা কিন্তু তার একাই তিনি এটা করেননি। প্রথমে তিনি এটা স্বীকার করেননি যে এটা তার, কিন্তু পরবর্তীতে তিনি নিজে ওইখানে গিয়ে একসাথে আন্দোলন করেছেন। এটা ইভেন তার এককও না, আমরা মনে করি এটা বিএনপির দিয়ে দেয়া একটা কর্মসূচি। অবশ্যই সেই জায়গা থেকে তিনি নগর ভবনের সামনে আন্দোলন শুরু করলেন, সেখান থেকে তিনি হাইকোর্টের সামনে দিয়ে মৎস্য ভবনে আসলেন, মৎস্য ভবন থেকে তিনি যমুনার সামনে আসলেন এবং সেখানে তিনি একাধিক দিন অবস্থান করলেন। আমরা অবশ্যই এটা মনে করি যে বিএনপির পক্ষ থেকে এটি সরকারকে একটি চাপ দেওয়া, দ্রুত যেন নির্বাচনটা হয়। কিন্তু বিএনপি তাদের জায়গা থেকে বলছে তারা ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায়, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবে। অন্তর্বর্তীকালীন সরকার তার এখনও সংস্কারের কার্যক্রম শেষ করে নাই বা ঠিকমতো শুরুও করে নাই। আসলে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত একটা হত্যাকাণ্ডের বিচার করে নাই। সেই অন্তর্বর্তীকালীন সরকার এখনই তো একটা মাস নির্ধারণ করতে পারে না, তারা একটা টাইম ফ্রেম দিয়েছে, এই টাইম ফ্রেমের মধ্যে তারা করবে, এখানে আমাদেরও কারো দ্বিমত নেই। সো এখানে বরং আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি যে দেখেন, ইশরাক ভাইয়ের এই ইস্যুটাই যদি বলেন, আমরা প্রত্যেকটা নির্বাচনকে, স্পেশালি আওয়ামী লীগের সময় বিগত 3টা নির্বাচনকে আমরা অবৈধ নির্বাচন বলছি। সেই অবৈধ নির্বাচনে একজন বৈধ মেয়র কিভাবে হয়? তাহলে তো আলটিমেটলি ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকজন সংসদ সদস্য যারা আছেন, যারা নির্বাচিত হননি, তাদেরকে দিয়ে সংসদ গঠন করা উচিত। তাদেরকে দিয়ে অন্যান্য প্রত্যেকটি যে জায়গা, যারা দ্বিতীয় ছিলেন আর কি ভোটে, তাদেরকে দিয়ে প্রত্যেকটি জায়গায় বসিয়ে ওইভাবেই তো তাহলে রাষ্ট্র ফাংশন করা উচিত। তিনি এককভাবে এটি করতে পারেন না। আমরা দেখি যে চিটাগংয়ে এরকম একজনকে দিয়ে দেওয়া হয়, আমরা দেখি আবার এটা যদি বরিশালে দেখি, বরিশালে দিয়ে দেওয়া হয় না। এই জায়গাটিতে আমরা এখনই বিএনপির মধ্যে বিচার বিভাগ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, আমলাতন্ত্রের জায়গা থেকে শুরু করে অনেক জায়গায় আমরা ক্ষমতার অপব্যবহার দেখা শুরু করছি। কিন্তু আমরা দেখেছি কোর্টে এই ঘটনা পর্যন্ত হয়েছে যে এটা যদি
তাদের পক্ষ থেকে বলা হয়েছে এখানে যদি রায় স্পষ্ট না আসে, এটাকে যদি তারা স্টে করে দেয়, সেক্ষেত্রে তারা বিচারককে দেখে নিবে, এই হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু আওয়ামী লীগের সময় দেখেছি। তারা বড় রাজনৈতিক দল, তারা কোর্টে ক্ষমতার অপব্যবহার করবে, তার রাজপথে তাদের এই জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করবে, তাহলে তো কোনোদিন এই সরকার ভালোভাবে ফাংশন করবে না। সো এখানে বিএনপির নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের কাছে। সো তাদের তাহলে প্রধান উপদেষ্টার সাথে বসে ডিসেম্বর থেকে জুন, তিনি বলছেন তারা ডিসেম্বর বলছেন, কাছাকাছি সময়, স্পষ্ট এই একটা মাসে প্রধান উপদেষ্টার কাছে তাদের মাস চাইতে হবে। এটার জন্য তারা নির্দিষ্ট কোনো একটা দাবিতে যমুনার সামনে চলে আসবে, যমুনাকে ব্লকেট করে রাখবে। আমরা মনে করি এটা অবশ্যই এই যে চেষ্টাটা, এই চেষ্টাটা কখনো ভালো চেষ্টা না, এবং এই চেষ্টাটা আসলে রাষ্ট্রকে ভালোভাবে ফাংশন করতে দেয় না। আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা সাম্য হত্যা হয়েছে, আমরা সাম্যের বিচার চাই এবং দ্রুত সময়ের মধ্যে দেখতে চাই। কিন্তু ইভেন আমাদের সাম্য, আমাদের এই সহযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে এই ঘটনা ঘটেছে। এই যে এই সংক্রান্ত যেই দাবি দেওয়া বা যে হচ্ছে আন্দোলনটা, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হতে পারতো, কিন্তু সেখানে হয়নি, ফাইন, সেটা শাহবাগে হতে পারতো, শাহবাগে হয়েছে। কিন্তু এখানে আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, শাহবাগে সাম্য হত্যার, আমরা যেটা দেখেছি প্রত্যক্ষভাবে, সাম্য হত্যার বিচারের দাবিতে আন্দোলনের মানে স্ট্র্যাটেজি, আন্দোলনের সময়, আন্দোলনের ধরন যেমন হওয়ার কথা ছিল সেটা তেমন ছিল না। সেটা ছিল শাহবাগকে ব্লকেট করে সরকারকে একটা চাপে রাখার বিষয়। একদিকে কাকরাইলের দিকে যমুনাকে ব্লকেট করা হয়েছে, আরেকদিকে শাহবাগের দিকে ব্লকেট করা হয়েছে, অর্থাৎ যমুনাকে বোথ সাইড দিয়ে ব্লকেট করা হয়েছে। এখন কিন্তু ওইটা আমরা আবার দেখছি না। তাহলে আপনারা এখনও সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে হয়েছে সেখানে আবার এটা করেন, এটা করা উচিত। আমরা চাই আমাদের ভাই সাম্য হত্যার বিচারটা হোক, কিন্তু এটা হচ্ছে না। সো আমাদের সামগ্রিকভাবে যেটা মনে হয়েছে যে বিএনপির পক্ষ থেকে আসলে এখানে এই জিনিসটা সরকারকে চাপে রেখে দ্রুত নির্বাচন আদায় করার একটা প্রসেস ছিল। এবং এখানে আমাদের অভ্যুত্থানের দুইজন সহযোদ্ধা ছিল, আসিফ এবং মাহফুজ, ওনারা ওনাদের জায়গা থেকে পদত্যাগের কথা কী কারণে বলছেন, তাদের কথা হচ্ছে যে তারা মনে হয় পরোক্ষভাবে এনসিপিকে সহযোগিতা করছে। তারা তাদের জায়গা থেকে শুধু এটুকু দেখাক যে তারা দুইজন, মানে আমাদের সহযোদ্ধা, আমরা একসাথে লড়াই করেছি, তারা সরকারে থেকে আমাদেরকে কতটুকু ফ্যাসিলিটেট করেছে। আর সরকারে, একদম সরকারে, আমলাতন্ত্রে, বিচার বিভাগে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, প্রত্যেকটি জায়গায় বিএনপির যারা বিএনপির রাজনীতি করে, যারা বিএনপির সহানুভূতি প্রত্যাশা করে, এই আমলারা, এই বিচারকরা, এই বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপিকে কতটা সহযোগিতা করেছে। বাংলাদেশের প্রত্যেকটা, আপনি জেলায় যান, উপজেলায় যান, আপনি ডিসির সাথে কথা বলেন, ইউএনওর সাথে কথা বলেন, কোন সুযোগ সুবিধাটা কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি পায় কিংবা জোর করে আদায় করে নেয়, সেটা আপনি বোঝার চেষ্টা করেন। সো সামগ্রিকভাবে আমাদের যে জিনিসটি মনে হয়, অলরেডি তারা তাদের জায়গা থেকে যতটুকু পাওয়ার তার চেয়ে অনেক বেশি পাচ্ছে। কিন্তু কেন তারা এই নির্বাচনের একটা জুজুর ভয় তাদের ভিতরে কাজ করছে, এটা আমাদের বোধগম্য নয়। তারপরে যদি তাদের এটা থাকে, আমরা মনে করি এভাবে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি না করে তাদের সরাসরি ডক্টর ইউনূসের সাথে, সরকারের সাথে গিয়ে বসে এটা সমাধান করা উচিত। পোলাতো নয় সে তো আগুনেরই গোলা, এই গানটা মমতাজ গেয়েছিলেন, আর তৎকালীন সময়ে একটা গোলা তৈরি হচ্ছিল। তবে আওয়ামী লীগের ঘরেই সেই গোলা তৈরি হচ্ছিল, যে দ্বারা আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বলছি 24 জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম ব্লুটুথ বয় সার্জিস। তবে মাঝে মাঝে নিজের পছন্দ না হলে অতিরিক্ত কথা বলতে বলতে এমনটাই বলে যে আওয়ামী লীগ নিয়ে বলতে বলতে, বিএনপি নিয়ে বলতে বলতে, ঠিক দেশের সর্বোচ্চ যে জায়গা আদালত নিয়েও একটা বিরূপ মন্তব্য করে বসছিল। তবে সব জায়গায় যে বিরূপ মন্তব্য করতে নাই, সেটা এবার তিনি টের পেতে যাচ্ছেন। যদি ক্ষমা প্রার্থনা না করে, তাহলে আমার ধারণা সার্জিস গ্রেপ্তার হবেন, যদিও জামিন পেয়ে যাবেন, কিন্তু গ্রেপ্তার হবেন। কারণ আইনের কাজই হচ্ছে সবাইকে লাইনে আনা। আপনাদের খেয়াল আছে, মেয়র ইশরাক, তিনি মেয়র হন, এনসিপি মনে প্রাণে চাই না, মুখে মুখে যাই বলুক, সরকারে থাকা তাদের উপদেষ্টা তারাও চায় না, সরকার নিজেও চায় না বিএনপির দাবি, আর এনসিপি তো চাই না। তো যখন মেয়র ইশরাক এনসিপির দেখানো পথে যমুনার সামনে তার যারা সমর্থকরা আছেন সেখানে আন্দোলন করছিলেন, নিজেও সেখানে গেলেন। পরবর্তীতে দ্বিতীয় দিন, তৃতীয় দিন সম্ভবত টানা আন্দোলনের পর আমাদের আপিল বিভাগ থেকে সম্ভবত একটা রায় আসলো যে মেয়র ইশরাকি মেয়র হবেন। তো সেই রায়কে কেন্দ্র করে সার্জিস একটা বক্তব্য দিয়ে বসছিলেন হাইকোর্ট নিয়ে। তার সেই পোস্টটা আপনাদের খেয়াল থাকার কথা, যদি মব করেই
আপনার কি বলা হয়েছে যে মব তৈরি করে হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কি? তার মানে হাইকোর্টের যারা বিচারপতি আছেন তারা মবেরে ভয় পান, সেই মবেরে ভয় পাইয়া তারা রায় দিয়ে দিচ্ছেন। তাহলে তো ভাই দেশে আর আইন আদালত দরকার নাই, আর এই বিচারকদেরও দরকার নাই। তার বক্তব্যের মিনিংসটা সোজা বাংলায় এমনই ছিল, মানে বিচারক ভয় পেয়েছেন, মবের ডরে তিনি এই সিদ্ধান্ত বা রায় দিয়েছেন। আর এই পোস্টকে কেন্দ্র করেই সার্জিস আলমকে পাঠানো হয়েছে একটা আপনার নোটিশ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে নোটিশ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে। নোটিশ পাওয়ার পর সার্জিস পাত্তা দেয় নাই, সে ক্ষমা চায় নাই। তো এখন যখন নোটিশ পাওয়ার 2 দিন হয়ে গেছে, সার্জিস ক্ষমা চায় নাই, সে কারণে সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটুকু স্বাধীন, এইটাও একটা এখন দেখার বিষয় হয়েছে যে এটা কি আসলে আদালত অবমাননার মতন ঘটনা হয়েছে কিনা। নিঃসন্দেহে এটা আদালত অবমাননার ঘটনা হয়েছে। এখন সার্জিস আলমের বেলায় হয়েছে কিনা এ নিয়ে আপনার আমরা যদি দেখি, 28 মে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দায়ের করেছেন আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন। গত শনিবার হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় প্রধান বিচারপতির কাছে যখন এই মানে ঘটনাগুলো নিয়ে লিখিত লিগেল নোটিশ পাঠানো হয়, আর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন তিনি এই লিগেল নোটিশ পাঠান, কিন্তু 22 মে ইশতাক হোসেনকে, আচ্ছা যাই হোক, আমরা এখন এইটা নিয়ে সার্জিস আপনার কোন রকম ভূমিকা রাখেনি। তিনি এখন উত্তরাঞ্চলে আছেন। উত্তরাঞ্চল কত বছর ধরে কি বলা হয় যে সাপোর্টিং পাচ্ছে না, নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে তিনি কাজ করছেন। দরকার উত্তরবঙ্গের, আসলে আমি জানি না, প্রত্যেকটা সরকার অনেক অবহেলা করেন। আমরা বিভিন্ন জন কাজ করি উত্তরবঙ্গে, বিভিন্ন চ্যারিটি কার্যক্রম করি, আসলে কিন্তু এই এলাকাগুলোর অবস্থা খুবই কাহিল। সরকারের উচিত উত্তরবঙ্গে একটা বিশেষ বরাদ্দ দেওয়া, তবে বরাদ্দগুলো যেন মানুষের কাছে পৌঁছায়। যাই হোক, তো সার্জিস ওদিকে ব্যস্ত আছেন, আর এদিকে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠন করার জন্য আবেদন করা হয়েছে। হবে কি? তবে আমার ধারণা হবে, আর এটা সরকারের নিরপেক্ষতা প্রমাণের জন্য করতে হবে। আইন আদালত এগুলো যে একটা রুলসে চলে, আর যদি না করে তাহলে আইনজীবীরা বলছেন যদি সে আদালত অবমাননার আবেদন তৈরি হয়ে যায়, তারপর সে ক্ষমা না চায়, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে, পুরো বাংলাদেশ আওলাই যাবে। আমার ধারণা সার্জিস লিখিত ক্ষমা চেয়ে ফেলবেন, পত্রিকা আসুক না আসুক। ভালো থাকুন। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। সার্জিস আলম ক্ষমা না চাইলে তাকে কারাগারে যেতে হতে পারে, এটি নিশ্চিত যে স্পষ্ট বার্তা আমরা শুনতে পারলাম। এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে।